নবম শ্রেণীর ভূগোল তোমাদের আবহবিকার পড়ানো হচ্ছিল। আজকে আবহবিকার বা বিচূর্ণী ভবনের শ্রেণীবিভাগগুলো আমরা জানবো। আবহবিকারকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, 2 নম্বর হচ্ছে রাসায়নিক আবহবিকার, 3 নম্বর হচ্ছে জৈব আবহবিকার। এইগুলো আমরা এবারে ডিটেলসে একটু করে জানার চেষ্টা করব। এই জলবায়ুর সঙ্গে আবহবিকারের একটা সম্পর্ক রয়েছে, সম্পর্কটা কি সেটা আমরা একটু জেনে নিই। দেখো, এখানে আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলো কম বেশি কী হয়, প্রায় সর্বত্রই কাজ করলেও কোনো বিশেষ ধরনের আবহবিকার বিশেষ কোনো জলবায়ু অঞ্চলই কিন্তু বেশি কাজ করে। এটা স্বাভাবিক। আমরা কখন বুঝতে পারবো? তুমি দেখবে মরুপ্রদেশীয় অঞ্চল, মেরু বলছি না, মরুভূমির যে জায়গাগুলো, ওখানে যে ভূমিরূপগুলো দেখতে পাবে, ওখানে যে মাটির মানে তোমার পাথরের কাজগুলো যেগুলো দেখতে পাবে, যেগুলো হয়েছে প্রাকৃতিকভাবে, সেইগুলো কিন্তু নিরক্ষীয়, যেখানে জলময় অঞ্চল বা জলের দ্বারা, নদীর দ্বারা সৃষ্ট যে ভূমিরূপগুলো হচ্ছে সেখান থেকে আলাদা। তাহলে দেখো, উষ্ণ মরু অঞ্চল, শীতল শুষ্ক অঞ্চল, শুষ্ক নাতিশীতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক আবহবিকা দেখা যাচ্ছে। সেই রকমই উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি দেখা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, মরু অঞ্চলে আমরা কি দেখতে পাচ্ছি মরু, শীতল শুষ্ক এবং শুষ্ক নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা কিন্তু যান্ত্রিক আবহবিকা দেখতে পাচ্ছি। আর সেই উষ্ণ এবং যখনই আর্দ্র অঞ্চল চলে আসছে, তখন কিন্তু আর যান্ত্রিক আবহবিকার থাকছে না, তখন চলে আসছে রাসায়নিক আবহবিকার। আচ্ছা, যান্ত্রিক আবহবিকার তাহলে আলাদা জিনিস নিশ্চয়ই, আর রাসায়নিক আবহবিকারও আলাদা জিনিস। রাসায়নিক আবহবিকারের মধ্যে শব্দ একটা হচ্ছে, দেখো, রাসায়নিক মানে রসায়ন। এখানে একটু কেমিস্ট্রি ব্যাপারগুলো থাকবে, অর্থাৎ কোনো একটা যৌগ ছিল, সেই যৌগর সাথে আর একটা কোনো যৌগ মিশে অন্য একটা আলাদাই যৌগ তৈরি হয়ে গেল। যেমন আমি বলি, একটা ছোট্ট এখান থেকেই বলে দিই, বুঝতে পারবে। দেখবে, এই যে মরচে পড়া, তাহলে লোহা ছিল, লোহার সঙ্গে আবার অক্সিজেন যোগ হয়ে যায়, নিয়ে আয়রন অক্সাইড তৈরি হয়ে যায়। আয়রন ছিল তো প্রথমে, এটা লোহা ছিল, যে রডগুলো আমরা লাগাই বাড়িতে, ছাদ ফাত যখন করি, দেখবে কদিন পর না ওই লোহাতে না একটু জং লেগে যায়, তাই তো? সেই জংগুলাই হচ্ছে কি অক্সিজেনের। এবার অক্সিজেন কি বাতাসের অক্সিজেন হতে পারে, আবার যে বৃষ্টি পড়ে তার মধ্যে কি হচ্ছে H2O, ও মানে অক্সিজেন। তাহলে এই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, রাসায়নিক বিক্রিয়া করে একটা আলাদা যৌগ তৈরি করছে, আয়রন অক্সাইড। এইটাই মরছে। এই রকমভাবে আমরা কিন্তু রাসায়নিক আবহবিকার কোথাও দেখতে পাচ্ছি, কোথাও যান্ত্রিক আবহবিকার দেখতে পাচ্ছি, আবার কোথাও আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা যান্ত্রিক ও রাসায়নিক এই দুই ধরনের আবহবিকার দেখতে পাচ্ছি। তাহলে কোন জায়গায় কী ধরনের আবহবিকার পাচ্ছি আমরা, সেগুলো কিন্তু একটু জেনে নিলাম। এখানে যান্ত্রিক আবহবিকার বা যান্ত্রিক বিচূর্ণী ভবনটা কি? কোনো রকম রাসায়নিক বিয়োজন ছাড়াই। তাহলে এই যান্ত্রিক যখন আবহবিকার হবে, এখানে কিন্তু কোনো কেমিক্যাল বন্ড আমরা পাবো না। তাহলে যান্ত্রিকটা কীরকম? যন্ত্রের মধ্যে দিয়ে হয় নাকি? না। কীরকম হয় দেখো, কোনো বিয়োজন ছাড়াই। কিসের বিয়োজন? রাসায়নিক বিয়োজন ছাড়াই আবহাওয়ার বিভিন্ন উপাদান দিয়ে, যেরকম উষ্ণতা হতে পারে, আর্দ্রতার পরিবর্তন হতে পারে, শিলাস্তরে চাপের বৃদ্ধি হতে পারে, উদ্ভিদ এবং প্রাণীর জৈবিক কার্যাবলী হতে পারে প্রভৃতির ফলে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের ওপরে শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার ওপরে পড়ে থাকে কিন্তু অন্যত্র অপসারিত হয় না, এই প্রক্রিয়াটিকে যান্ত্রিক আবহবিকার বলি। তার মানে একটা জিনিস জানবে, এই আবহবিকারে সে বিচূর্ণী ভবন বলেছিলাম তো, মনে পড়ছে? ক্ষয়ী ভবনে এই তোমার এই আবহবিকারে কখনোই মূল শিলা থেকে ধরো একটা খণ্ড, যেমন এই যে এখানে ছবিতে বোঝায়, এই দেখো, এই যে বড় এখানে, আর এটা বাস্তব ছবি, এটা একদম তোলা ছবি। দেখো, এখানে অনেক ফাঁদ ধরে গিয়েছে, এই শিলাই ফাঁদ ধরে না, এই শিলাগুলো কিন্তু এই নিচেতে পড়ে থাকবে,
কিন্তু এখান থেকে চলে যাবে না সরে। আবহবিকার এইটাই হয়। আবহবিকার যখন হয়, এখানে ধরো দীর্ঘদিন ধরে একটা পাথরের বৃষ্টির জল, কখনো উষ্ণতা প্রচুর। এবার ভাববে, তুমি ভালো করে লক্ষ্য করো, কামাররা কী করে, কামারশালায় লোহাটাকে ভালো করে গরম করে, গরম করার পর পিটিয়ে পিটিয়ে কী করে, নিজের শেপের মতো নিয়ে আসে, তৎক্ষণাৎ ওইটাকে জলে চুবিয়ে দেয় চ করে। বুঝতে পেরেছ? আরও স্ট্রেংথ হয়ে যায়। কিন্তু পাথরের ক্ষেত্রে উল্টো ঠিক। পাথর যদি প্রচণ্ড গরম করো, গরমের পর জলে ফেলে দেবে, ফেটে যাবে পাথরটা, ফাটবেই হঠাৎ করে। তুমি কাঁচকে দেখো, কেন কাঁচকে যদি গরম করার পর জলে ফেলে দাও না, কাঁচ ফেটে যাবে। ঠিক সেই রকম পাথরের মতো অংশ, প্রচণ্ড এখানে মরুভূমির অংশ, এই জায়গায় কী হয়েছে, প্রচণ্ড গরম হয়েছে পাথরটা, নিয়ে এখানে জল পড়েছে, বাস চিরি চিরি ফাটল থেকে গেল। সেই চিরি ফাটল থেকে পরে পরে এখানে জল ঢুকে বসে থাকে। এইবারে কি হয়, এই রকম পাথরগুলো আবার অনেক সময় না তোমার শীতকালে, ঠান্ডার সময় বরফ জমে যায়, এই রকম আছে। এবারে জল জমে থাকে, তো জলগুলো যখন শীতের সময় বরফ জমে যায়, তখন এইটা কি হয়, বরফ জমে গেলে আয়তন বেড়ে যাবে, এক্সপ্যান্ড করবে, বাড়বে, ফলে এইটাকে আরও ফাটাবে, পাথরটাকে আরও ফাটিয়ে দেয়। আবার এমন এমন আমরা দেখেছি, পুরনো বাড়িতে কী দেয়, বট গাছ জন্মে যায়, সেরকম পাথরের ভাঁজে ধরো একটা কোনো গাছ জন্মে গেল, গাছটা বড় হবে আর ফাটাবে, গাছটা বড় হবে শেকড়ে দ্বারা ফাটাবে। এইভাবেও আমাদের এই পাথরগুলো কি হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে কি কি হতে পারে আবহবিকারে? মনে রাখবে, উষ্ণতা, আর্দ্রতার পরিমাণ, শিলাস্তরের চাপ বৃদ্ধি, উদ্ভিদ প্রাণীর জৈবিক কার্যাবলীর ফলে কিন্তু আবহবিকার হয়। কিন্তু আবহবিকারে একটা কথা মাথায় রাখবে, এই যে পাথরগুলো ভেঙে চুড়ে এগুলো পড়লো, এইগুলো কিন্তু এই মূল পাথরের কাছেই থাকবে, পড়ে এখানেই পড়ে থাকবে, এইগুলো এখানেই থাকবে, সরে চলে যাবে না। তাহলে ক্ষয়ী ভবন হয়ে গেল, ক্ষয় হয়ে চলে যাবে, ওইটা আলাদা বিষয়। তাহলে ক্ষয় হয়ে চলে যেতে লাগলে আমাদের কি লাগবে? ধরো দেখা গেল এই পাথরের ওপর দিয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটা বন্যা বয়ে গেল, ফলে কি হয়, যত পাথর পাথর ছিল এগুলোকে বয়ে নিয়ে চলে যাবে, ধুয়ে মুছে নিয়ে চলে যাবে, সেইটা আলাদা হলো, সেই জিনিসটা কিন্তু আলাদা। হ্যাঁ, তাহলে যান্ত্রিক আবহবিকারে বিভিন্ন প্রক্রিয়া দেখো, এই প্রস্তর চাই খণ্ডীকরণ, পাথরগুলো সেই চাঁইয়ের মতো থাকে, সেইগুলো দেখো চাঁইয়ের মতো আলাদা আলাদা ভাগ হয়ে যায়। এইটা আমি এতক্ষণ ডিটেলসে বললাম, ওই জিনিসটাই বললাম, মানে উষ্ণতার পার্থক্য দেখো। দেখো শীতকালে দেখো উষ্ণতা 17 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার সেটা গ্রীষ্মকালে 55 ডিগ্রি। তাহলে দৈনিক প্রসর কত বলো তো? প্রসরটা জানো নাকি? এই মাঝখানের অংশটাকে বিয়োগ করে দাও, সর্বোচ্চ সর্বনিম্ন ভাগে যেটা মাঝখানে রয়েছে অনেকটা বেশি পার্থক্য। আমাদের এখানে পার্থক্য বেশি রয়েছে, গ্রীষ্মকালে হয়তো 40 ডিগ্রি, শীতকালে ঠান্ডা হয়, ঠিক আছে, এমন এমন জায়গায় আছে কি ওই গ্রীষ্মকালও যা শীতকালও তাই, নাতিশীতোষ্ণ অঞ্চলে ওখানে পাথর ফাটেও না, কিছুই না, মানে ওই 5 ডিগ্রি 6 ডিগ্রি তাপমাত্রার পার্থক্য থাকবে খুব বেশি হলে। মানে গ্রীষ্মকালে হয়তো যদি 30 ডিগ্রি থাকে, শীতকালে হয়তো 25 ডিগ্রি হবে। সমুদ্র উপকূল জায়গাগুলো এরকমই হয়, না ঠান্ডা হবে বেশি, না গরম হবে বেশি। বুঝতে পারলে? তাহলে প্রথম হচ্ছে যান্ত্রিক আবহবিকারে প্রথম ভাগ কি, প্রস্তর চাঁই খণ্ডীকরণ। এইগুলো পরীক্ষায় পড়ে, 8 মার্কসের পরে, 5 মার্কসের পরে পরীক্ষায়। তাহলে তোমাদের যদি বলে যান্ত্রিক আবহবিকার চিত্র সহ আলোচনা করো, তাহলে এই প্রথম ইয়েটা প্রস্তর চাঁই খণ্ডীকরণ, এই ছবি আঁকতে হবে কিন্তু। আর ভূগোলের আমি বারবার তোমাদের বলেছি, ছবি এঁকে তোমরা করবে, ছবি এঁকে করবে, তাহলে কিন্তু এই জিনিসটা মাথায় ঢুকে যাবে। পরের 2 নাম্বার স্বল্পমোচন, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। স্বল্পমোচনটা কি বলো তো? স্বল্প মানে কি? ছাল। পাথরে দেখবে না এই দিন রাত এই যে এটা একবারে দেওয়া রয়েছে, দেখো দিন রাত এখানে একটা পাথরের ওপরে যখন বৃষ্টি পড়ে,
তাপ হয় উত্তাপ হয় না, এখানে সে খোসা ছাড়ার মতো ছেড়ে চলে যায়। কিন্তু খোসা ছাড়ার মতো ছেড়ে গেলেও এই যে আবহবিকারে মাথায় রাখবে, আমি কি বলেছি, আবহবিকারে মাথায় রাখবে যে যেটা মূল শিলা থেকে যে খণ্ড খণ্ড শিলাগুলো থাকছে সেগুলো কাছাকাছি পড়ে থাকবে, কিন্তু সরে চলে যাবে না, সরে চলে যাবে। তাহলে স্বল্পমোচন হলো এই খোসা ছাড়ার মতো ছেড়ে যায়, পেঁয়াজের একটা একটা করে খোসা ছাড়াই না আমরা, সেই রকম করেই কিন্তু এরও খোসা ছাড়ে। এরপরে দেখো ক্ষুদ্র কণা বিসারণ। অনেক সময় দেখবে না পাথরের একটা বড় চ্যাং রয়েছে এখানে, ধরো এখান থেকে না ক্ষুদ্র ক্ষুদ্র পাথরগুলো না এইরকম করে এই ফাটলের মতনই এই নিচেতে পড়তে থাকে, টুকটাপ 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 করে পড়তে থাকে, এবং নিচেতে সেগুলো কী হয়, জমা হয়। এই যে মরুভূমি অঞ্চলে উষ্ণতা প্রবল তারতম্যের ফলে বিষম গুণসম্পন্ন শিলাগুলো গঠনকারী বিভিন্ন খনিজের সংযোগকারী পদার্থের মধ্যে দিয়ে ফাটল সৃষ্টি হওয়ায় শিলা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাওয়াকেই বলছে ক্ষুদ্র কণা বিসরণ। ঠিক আছে, এইগুলো কিন্তু এই নিচেতে এসেই কিন্তু পড়ে। ঠিক আছে, এটা মনে রাখবে। এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে রাখবে, তাহলেই হবে। হ্যাঁ, তোমাদেরকে আমি প্রথমেই যে গল্পটা বললাম, আর কি গল্প নয়, প্রথমই এটা প্রস্তরচায়িক খণ্ডীকরণে এইটা বললাম, তুষারের কাজে ফলে আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ। এই যে বললাম দুটো ধরো পাথর ফাঁকে কি হচ্ছে, জল জমে যাচ্ছে, বরফ জমে না, জল পরে বৃষ্টি পরে, বৃষ্টির জল জমা হলো, সেইগুলো প্রচণ্ড ঠান্ডায় শীতে বরফে জমে যায়। এই বরফ জমে গেলেই আয়তন বেড়ে যাবে, ফলে এখানকার যে ফাঁক ছিল আরও ফাঁক করে দেবে। বুঝতে পেরেছো? তা এই জিনিসটা হয়, এইটাকে আমরা একটা আলাদা নাম দিয়েছি তুহিন খণ্ডীকরণ, ফ্রস্ট অ্যাকশন, এটা দিয়েছি তুহিন খণ্ডীকরণ নাম। এই প্রক্রিয়াটা অনেকটা ডিটেলসে দেওয়া রয়েছে, আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিলাম। বৈশিষ্ট্যগুলো একটু চোখ বুলিয়ে নেবে। স্বল্পমোচন এবং ক্ষুদ্রকণা বিসরণের পার্থক্যটা একটু দেখে রাখবে। কেন আমি এটা পার্থক্যটা আলাদা করে বলছি না, কেননা এই তোমার স্বল্পমোচনটা সম্পর্কে আলোচনা করলাম, এই ক্ষুদ্রকণা বিসরণ সম্পর্কে আলোচনা করলাম। এখানে একটু পড়লেই তোমার এই জিনিসগুলো বুঝতে পারবে। বেশ, পরের দিনে আমরা রাসায়নিক আবহবিকার সম্পর্কে আমরা জানবো। এখানে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে জারণ, হ্যাঁ ঠিক আছে, জারণ অক্সিডেশন প্রক্রিয়া রয়েছে, অঙ্গারযোজন প্রক্রিয়া রয়েছে, জলযোজন হাইড্রেশন প্রক্রিয়া রয়েছে, জৈব আবহবিকারটা পরের দিন হবে, আর্দ্র এটা। ঠিক আছে, এই অবধি হলো। পরের দিন আমরা রাসায়নিক আবহবিকার সম্পর্কে জানবো। আর তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।